প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 25শে নভেম্বর 2024 সালে ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য আজকের এই পাংচুয়েশন ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে আজকের একটি ক্লাসেই তোমাদের এ টু জেড পাংচুয়েশনের সব বিষয়গুলো একেবারে দেখিয়ে দেব, যাতে করে তোমরা পাংচুয়েশনে যে তোমাদের 4 মার্ক রয়েছে, এই 4 মার্ক তোমরা হাতের মুঠোয় নিতে পারো। ঠিক আছে? কোন কোন বিষয়গুলো আসবে, কোন কোন রুলস থেকে আসবে, একেবারে সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে দেখাবো। তবে ক্লাসটি একটু লম্বা হবে, এই জন্য তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটি দেখবা। তাহলে তোমরা এই 4 মার্ক তোমরা নিজেদের আয়ত্তে আনতে পারবা। কেননা তোমাদের ডিগ্রিতে এই গ্রামারের অংশে তোমরা ভালো করো না বিধায় তোমাদের কিন্তু অনেকেই ফেল করে যাও। ঠিক আছে? তো এই গ্রামার পার্টে যদি তোমরা পরিপূর্ণ নাম্বার তুলতে পারো, তাহলে তোমাদের ডিগ্রিতে অবশ্যই তোমাদের পাস আসে। ঠিক আছে? বা ভালো রেজাল্ট আসে। তো আমি পাংচুয়েশনের উপর আজকে যেহেতু ক্লাস করাচ্ছি, শুরুতেই হোয়াট ইজ পাংচুয়েশন, পাংচুয়েশন কি বা বিরাম চিহ্ন কি। ঠিক আছে? পাংচুয়েশন বা জ্যোতিচিহ্ন কি, পাংচুয়েশনের ব্যবহার আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে এর পরিপূর্ণ ব্যবহার করে। পাংচুয়েশন একটি সিস্টেম যা একজন রাইটারকে বা রিডারকে রাইটার কিভাবে একটি বাক্য সাজিয়েছেন তা সম্পর্কে ধারণা দেয়। আমরা কথা বলার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপ্রেশন এবং পুশ ব্যবহার করি, যাতে শ্রোতা খুব সহজেই আমাদের মনের ভাব বুঝতে পারে। রাইটেন ল্যাঙ্গুয়েজ এ পাংচুয়েশন সেই পুশ এবং এক্সপ্রেশন প্রকাশ করে রিডারের কাছে। পাংচুয়েশন বাক্যকে রিডারের কাছে সুস্পষ্ট করে তোলে। আমি এখন তোমাদের এটা ইংলিশে বলতেছি। Punctuations are the system of signs and symbols that show a reader how a sentence is organized and constructed. Where to push and where to stop, how to read and how to write a sentence. Those are used to make sense and clarity in sentence. তো এখানে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। এক্সাম্পলটা আমি তোমাদেরকে বলতেছি, এরপরে কিভাবে এর অ্যান্সার করবো সেটাও দেখাচ্ছি। I was walking through a forest. Suddenly, I heard a roar. It was a tiger. I was very afraid. I was in a fix. What to do? I asked myself, what will you do? Sort of. I found no answer. তার মানে এরকম তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। এখন এই যে দেখো তো, এখানে তোমরা কোনো কিছু বুঝতে পারছো অর্থটা সঠিকভাবে, সেটাই এখানে বলতেছে যে উপরের প্যাসেজটি পরে আমাদের বুঝতে ঝামেলা হবে, কেননা এখানে কোনো পাংচুয়েশন ব্যবহার করা হয়নি। যার ফলে কি হয়েছে, আমাদের কোথায় থামতে হবে এবং কোথায় কথাটির দ্বারা কি অর্থ বোঝানো হয়েছে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে, যদিও আমরা সব অর্থের বা সব শব্দের অর্থ জানি। উপরের প্যাসেজটি সব দিক থেকেই সঠিক থাকার পরও শুধুমাত্র পাংচুয়েশনের ব্যবহার না থাকায় লেখকের মনের ভাব প্রকাশে ব্যর্থ হয়েছে। কিন্তু এখন এই প্যাসেজটি যদি আমরা সঠিক পাংচুয়েশনে ব্যবহার করে লিখি, তাহলে এটি সম্পূর্ণ মনের ভাব খুব সহজেই প্রকাশ করে। তো আমরা এখন দেখি সঠিকভাবে আমরা পাংচুয়েশন বসাই এবং আমরা কিভাবে অর্থটা বাইর করি সেটা দেখো। এখানে বলছে আই ওয়াজ ওয়াকিং থ্রু এ ফরেস্ট। দেখো আমরা এখানে ফুল স্টপ বসিয়েছি, কারণ এটি হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। তার মানে আমি বনের মধ্য দিয়ে হাঁটছিলাম বা যাচ্ছিলাম। ঠিক আছে? এরপর আমরা ফুল স্টপ বসিয়ে দিলাম। এরপর দেখো সাডেনলি, মানে হঠাৎ, এখানে অল্প সময়ের জন্য থামলাম, এই জন্য সাডেনলি থাকলেই কিন্তু তোমরা অবশ্যই কমা বসাবা, মনে রাখবা। এরপর দেখো আই হার্ড এ রর, আমি একটা কি ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম। ইট ওয়াজ এ টাইগার, এটি একটা বাঘ ছিল। ঠিক আছে? এই যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, হাবোধক, এই জন্য আমরা ফুল স্টপ বসালাম। আই ওয়াজ ভেরি অ্যাফ্রেড, তার মানে আমি খুব ভয় পেয়ে গেলাম। ঠিক আছে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আই ওয়াজ ইন এ ফিক্স, হোয়াট টু ডু, মানে এখানে আমরা কি বসালাম, ফুল স্টপ বসালাম। কেন? এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ওয়াজ ইন এ ফিক্স, হোয়াট টু ডু, মানে আমি ঠিক কি করব বুঝতে পারছিলাম না। ঠিক আছে? আই আস্কড মাইসেলফ, আমি নিজেকেই জিজ্ঞেস করলাম, নিজেকেই আমি জিজ্ঞেস করলাম।
এটা অল্প সময়ে থামলাম। এখন এই যে নিজে নিজেকে জিজ্ঞেস করলাম, অবশ্যই জিজ্ঞেস করার অংশটু তোমাদেরকে ইনভাইটেড কমার মধ্যে থাকতে হবে। তার মানে এটি কাকে জিজ্ঞেস করো? সৌরভ। হোয়াট উইল ইউ ডু? সৌরভ, সৌরভ তুমি কি করবা? সে আনসার দিল কি, আই ফাউন্ড নো আনসার, আমার কাছে কোনো উত্তর নেই। তাহলে আমরা শেষে ফুল স্টপ বসলাম। দেখো তো, এই যে আমরা আসলে এখানে বিরাম চিহ্নগুলো সঠিক ব্যবহার করার কারণে এটির এখন অর্থটা আমাদের কি বুঝতে সহজ হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে পাংচুয়েশনের মূল বৈশিষ্ট্য বা সঠিক বিরাম চিহ্ন কিভাবে বসাতে হয়। আমি এখন তোমাদের এই বিরাম চিহ্নগুলো একেবারে হাতে নাতে তোমাদেরকে দেখাই দেব যে কোন বিরাম চিহ্নগুলোর অর্থ কি, কিভাবে বসাতে হয়। আমি জাস্ট সূচনামূলক তোমাদের এটা দেখালাম, এরপরে আমরা বিস্তারিত আলোচনায় আসি। পাংচুয়েশন, প্রত্যেক ভাষা বাক্য উচ্চারণের সুবিধার জন্য যে বিরাম চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকে পাংচুয়েশন বলে। আমি এই পাংচুয়েশন গুলো তোমাদের এখানে দিয়েছি যে আসলে পাংচুয়েশন গুলো কি। দেখো, কমা, কমাটা, তারপরে সেমিকলন, কলন, কোলন ড্যাশ, ফুল স্টপ, ড্যাশ, ইন্টারোগেটিভ চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লেমেশন চিহ্ন বা অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের পাংচুয়েশনের চিহ্নগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এছাড়া তোমাদের হাইপেন থাকবে, ঠিক আছে, এরপরে ইনভার্টেড কমা থাকবে। ঠিক আছে, তো এইগুলো দ্বারা তোমাদের মূলত প্রশ্ন আসতে পারে। তো তোমাদের ডিগ্রিতে মূলত এই ইনভার্টেড কমাটা খুব কম আসে। ঠিক আছে, তোমরা সহজ সহজ পাংচুয়েশন গুলো প্র্যাকটিস করো। সর্বপ্রথম আমরা ফুল স্টপের ব্যবহার দেখাচ্ছি। আমরা ফুল স্টপের ব্যবহার কিভাবে করি সেটি এখন তোমাদেরকে দেখাচ্ছি। ফুল স্টপটা কোন কোন সেন্টেন্সের পরে বসে তোমরা দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সের শেষে পদবী বা নাম এর সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে ফুল স্টপ বসাতে হয়। আমি এক্সাম্পল দিয়েছি, রহিম রিড এ বুক, রহিম একটি বই পড়ে, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু, সুতরাং আমরা এরপরে আমরা কি বসালাম? ফুল স্টপ বসালাম। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলুন, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা এর শেষে ফুল স্টপ বসালাম। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, এটি হচ্ছে কি সেন্টেন্স? অপারেটিভ সেন্টেন্স। সুতরাং অপারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা এখানে কি বসালাম? ফুল স্টপ বসালাম। কখন বুঝবে যে বাক্যটি শেষ? নতুন সাবজেক্ট, নতুন ভার্ব, মাঝখানে কোনো কনজাংশন নেই, বুঝতে হবে সেন্টেন্সটি শেষ। এই যে আমরা এখানে সেন্টেন্সটি বুঝলাম যে সেন্টেন্সটি শেষ হয়ে গেছে, সেন্টেন্সটি আমরা ফুল স্টপ বসালাম। ঠিক আছে, কেন? এটি অ্যাসার্টিভ বোঝাচ্ছে বিধায় এটা শেষে আমরা ফুল স্টপ বসালাম। এটি ইম্পারেটিভ বোঝাচ্ছে বিধায় এর শেষে আমরা ফুল স্টপ বসালাম। এটি অপারেটিভ বোঝাচ্ছে বিধায় এর শেষে ফুল স্টপ বসালাম। কিন্তু তোমাদের পরীক্ষা তো এভাবে আসবে না, তোমাদের পরীক্ষা আসবে প্যাসেজ আকারে। তখন তোমরা কিভাবে বুঝবা যে বাক্যটি এখান থেকে শেষ? তোমরা মনে রাখো যে কখন বুঝবে যে বাক্যটি শেষ? তোমাদের প্যাসেজ যখন দেখবা নতুন সাবজেক্ট, নতুন ভার্ব, মাঝখানে কোনো কনজাংশন নেই, বুঝতে হবে যে বাক্যটি শেষ। এখন এই সাবজেক্ট কোনগুলো এবং কনজাংশন কোনগুলো সেটি তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। দেখো, সাবজেক্ট হিসেবে তোমাদের থাকবে আই, উই, ইউ, হি, শি, ইটস, নেম, যে কোনো নেম, দে, দেয়ার, এগুলো হচ্ছে তোমাদের সাবজেক্ট। এই সাবজেক্ট গুলো যখন থাকবে, এরপরে নতুন একটা ভার্ব থাকলে তোমাদেরকে সেখানে তোমাদেরকে থামতে হবে যে এখান থেকে বাক্যটি শেষ। ঠিক আছে, এরপরে তোমরা দেখবা যে কনজাংশন আছে কিনা। যেমন কনজাংশন গুলো হচ্ছে এন্ড, বাট, অর, এই তিনটি হচ্ছে কনজাংশন। এগুলো যদি মাঝখানে থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে বাক্যটি আরো দীর্ঘায়ু আছে। ঠিক আছে, বা আরো কিছু দূর এগিয়ে যাবে। যতক্ষণ না তোমরা দেখবা যে নতুন একটি সাবজেক্ট, নতুন একটি ভার্ব তোমাদের কাছে আসতেছে, ততক্ষণ এই বাক্যটি চলমান থাকে। ঠিক আছে, এটি হচ্ছে মূলত একটা টেকনিক। তো আমি সর্বপ্রথম তোমাদের একটা সাইন সম্বন্ধে ধারণা দিচ্ছি। দা ইন্টারোগেশন চিহ্ন বা ইন্টারোগেটিভ চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্নের ব্যবহারটা তোমাদের ডিগ্রিতে বহুল আলোচিত। ইন্টারোগেশন সেন্টেন্সের শেষে ইন্টারোগেশন চিহ্ন বসে। বাক্যের শুরুতে সাহায্যকারী ভাব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মডাল ভাব যেমন ক্যান, কুল, উইল, উড, মে, মাইট, ডাব্লিউএইচ কোশ্চেন যেমন হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার, ইটিসি থাকলে প্রশ্নবোধক চিহ্ন বসে। তার মানে এই যে তিনটি বিষয় আমি দেখালাম, তিনটি বিষয়ের যদি বাক্যের শুরুতে থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেনে
শেষে প্রশ্নবোধক চিহ্ন, সাহায্যকারী ভাব থাকলে প্রশ্নবোধক চিহ্ন, মডাল অক্সিলারি ভাব থাকলে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে বাক্যের শেষে। ঠিক আছে, এই যে বাক্যের শেষে আমরা একটা চিহ্ন বসালাম, এটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে দেখো হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, তার মানে বাক্যের শুরুতে আমরা পেয়েছি হ্যাভ, হ্যাভটা একটা ভার্ব, সুতরাং এটার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এরপরে হোয়াট, হোয়াটটা হচ্ছে একটা ডাব্লিউএইচ কোশ্চেন, তো শুরুতেই যদি ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয় শেষে তো অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। ঠিক আছে, এরপরে আসি দা কমা। ঠিক আছে, পরস্পর দুটি স্থানের নাম যুগল শব্দ জোড়া জোড়া কাউকে সম্বোধন করলে সবচেয়ে কম সময়ে থামার জন্য প্রারম্ভিক শব্দ, তারিখ ও সাল পৃথক করা, ট্যাগ কোশ্চেন ইত্যাদির পরে কমা বসাতে হয়। দেখো জোড়া জোড়া বলতে এই যে কাশেম, করিম, জামাল, এখানে নাম রয়েছে কাশেম, করিম, জামাল, মুন্না। এখন চারটি নাম যদি একসঙ্গে আমরা কোন চিহ্ন ব্যবহার না করে বলি তাহলে তো চারটি নামই একজনকার হয়ে যাচ্ছে মনে হয়, কিন্তু আমরা যখন এখানে কমা ব্যবহার করেছি তখন বোঝা যাচ্ছে যে কাশেম একজন ব্যক্তি, করিম একজন ব্যক্তি, জামাল একজন ব্যক্তি, তার মানে তিনজন ব্যক্তিকে এখানে নির্দেশ করতেছে। এরপর দেখো কনজাংশন হচ্ছে এন্ড, এন্ডটা হচ্ছে কনজাংশন, মুন্না এন্ড সাদিয়া আর মাই ডিয়ার স্টুডেন্ট, এটি হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, সুতরাং আমরা এখানে ফুল স্টপ বসালাম। 2 নম্বরে দেখো অল ম্যান, এখানে থামতে হবে, হাই অ্যান্ড লো থামতে হবে, রিচ অ্যান্ড পুর থামতে হবে, অ্যাটেন্ডেন্স দা মিটিং। এরপর দেখো মিস্টার কামাল, মিস্টারটা হচ্ছে একটা পদবি বা নামের সূত্র থাকে, টাইটেল থাকে, যেমন মোহাম্মদ থাকে, কারো মিস্টার থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা নামের টাইটেল, সো এখানে ফুল স্টপ তোমাদেরকে বসাতে হয়। এরপরে কামালের পরে কমা, দা প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ কমা ইজ অ্যান অনেস্ট ম্যান, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং আমরা কি বসালাম ফুল স্টপ বসিয়েছি। এরপরে দেখো দেন, দেয়ার পর, হাউ ওভার, দোজ, ইনডেড, নেভারলেস, বিসাইড, মোরওভার ইত্যাদি অ্যাডভার্ব কোন বাক্যে থাকলে পূর্বে পরে কমা বসাতে হয়। সর্বদা দেখবা যে ইএস অথবা নো থাকলে ইএস অথবা নোর পরে সর্বদা কিন্তু কমা বসে। ঠিক আছে, তোমরা কমা বসাবা, শব্দ দুটি পরে কমা বসাতে হবে, মনে রাখবা। এখানে দেখো আই, আই এর পরে কমা, দেয়ার পরের পরে কমা, দেয়ার পর থাকলেই দেয়ার পরে পরে কমা তোমাকে বসাতে হবে। প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল গ্র্যান্ট মাই প্রেয়ার, এটি হচ্ছে কি অনুরোধমূলক, সো এখানে তোমাদেরকে অবশ্যই ফুল স্টপ বসাতে হবে। দেখো ইয়েস আই হ্যাভ ডান ইট, দেখো ইয়েস, ইয়েস থাকলে আমরা কমা বসাইলাম, আই হ্যাভ ডান ইট স্বল্প সময়ের জন্য থামালাম, নো, নোর পরে কমা, হি ইজ নট রেসপন্সিবল, ঠিক আছে, ফুল স্টপ। ঠিক আছে, অ্যাসার্টিভ থাকার কারণে বাক্যটি শেষে ফুল স্টপ বসালাম। এরপরে দেখো দা এক্সক্লেমেশন চিহ্ন, এটি হচ্ছে এক্সক্লেমেশন মানে কি, এটি হচ্ছে বিস্ময় চিহ্ন। এখানে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে ইন্টারজেকশনের শেষে নট অফ এক্সক্লেমেশন বসে। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখো হোয়াট এ ফল আই অ্যাম, তার মানে আমি কি বোকা, তার মানে এই যে আশ্চর্য, ঠিক আছে, বিস্ময়, বিস্ময় সূত্রে সে বলতেছে আমি কি বোকা, তারপরে এটা কি এলাস আই অ্যাম আনডান, ঠিক আছে, আমি পূর্ব অবস্থায় আছি। ঠিক আছে, এই জন্য আলাসের পরে আমরা এই এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করেছি। তোমরা এরকম মনে রাখবা যখন কোনো বিস্ময় সূচক কোনো সেন্টেন্স থাকবে এরপরে তোমরা অবশ্যই এই চিহ্নটা ব্যবহার করবা। দ্যাটস ইট। এটা কিন্তু খুব কম আসে, তারপরে মাঝে মাঝে তোমাদের প্যাসেজ থাকার কারণে আসে। এরপরে দেখো হাইপেন, কম্পাউন্ড ওয়ার্ড যৌগিক শব্দ, ঠিক আছে, কমা বসাতে হয়, এর বিভিন্ন অংশ যুক্ত করতে হাইপেন বসাতে হয়। যেমন ফাদার ইন ল, মাদার ইন ল, ঠিক আছে, এটি জোড়া জোড়াই যে হাইপেনটা হচ্ছে, যেমন এই দুটি সেন্টেন্সে তোমাদের আসতে পারে ফাদার ইন ল ইন মাদার ইন ল, ঠিক আছে। এরপর দেখো ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারটা খুবই গুরুত্বপূর্ণ, আমি ক্যাপিটাল লেটার সম্বন্ধে তোমাদের একটু বলতেছি। ক্যাপিটাল লেটারটা একটু তোমরা দেখো, এটা সম্পর্কে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে, একেবারে প্রত্যেকটি প্যাসেজে এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বর বিষয়টি দেখো, প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ড প্রপার নাউন, বার, বারগুলো হচ্ছে যেমন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, স্যাটারডে সানডে মানডে, এগুলো
এরপরে 12 মাসের নাম, পাহাড়, পর্বত, বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা, আমি অর্থে, উপাধি, অ্যাব্রিভিয়েশন, যেকোনো চিঠিতে সম্বোধন করতে, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপসাধনালয়, সমিতি, দলের নাম, জাহাজ, বিমান, ট্রেন, জাতি, ধর্ম ইত্যাদি ওয়ার্ডের আগে ক্যাপিটাল লেটার বসে, অর্থাৎ বড় হাতের অক্ষর তোমাদেরকে বসাতে হবে। তো এই রুলসই তোমরা মনে রাখবা, ঠিক আছে? আশা করি এভাবে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের আসলে কোনো সমস্যা হবে না। তাহলে প্যাসেজে তোমরা কি অ্যান্সার করে আসতে পারবা। তোমাদেরকে আমি আরো কয়েকটি প্যাসেজ দিচ্ছি, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিলাম, এই সাজেশনগুলো তোমরা ধরো 1 নম্বরে আমি দিয়েছি, এটা তোমরা করো, এগুলো তোমরা প্র্যাকটিস করো এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও, ঠিক আছে? তোমরা নোট করে রাখো। আমি 4টি এখানে দিয়েছি, একেবারে সোজা। ডিগ্রি বোর্ড কোশ্চেন 9 সালে এসেছিল, এটা ডিগ্রি বোর্ড কোশ্চেন, এটা 2010 সালে এসেছিল, ঠিক আছে? এটাও এসেছিল সম্ভবত 13 সালে, এরপর এটা 7 সালে এসেছিল। হুম, তো এটা সম্ভবত 2011 সালে এসেছিল। হ্যাঁ, তোমরা এগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।